নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি একটু বিস্তারিত হবে। আমার মনে হয় এখান থেকে আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর পাবেন। দেখুন, আমি প্রথমেই বলি, আগেও বলেছি, এখনো বলছি যে আমার এই ভিডিওগুলি পুরোপুরি শিক্ষামূলক। কোনো আমাকে বোঝানোর জন্য কোনো স্টক আমাকে কথা বলতে হয়, কিন্তু সেই স্টকটি কখনোই কিন্তু কেনা, বেচা বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। যদি আমার কথা শুনে আপনারা সেই স্টক কিনে থাকেন, রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনাদের। অনেকেই প্রশ্ন করছেন, আপনারা প্রশ্ন করতেই পারেন। আপনারা আমার ভ্যালুড আমার দর্শক, খুব মূল্যবান দর্শক, খুব ভালোবাসার, খুব শ্রদ্ধার আপনার পাত্র। তো সরি, অনেকেই প্রশ্ন করেন। আমি আবার বলছি, আমার ভিডিওটি কিন্তু কোনো মতেই, আমার বলা কোনো স্টক কোনো মতেই বাই, হোল্ড বা সেলের রেকমেন্ডেশন নয়। আপনারা পড়বেন। অনেকেই প্রশ্ন করছেন এই স্টকটি কেনা যায় কিনা, এই স্টকটি আমি একটাতে কিনেছি, আমি কখন বেরোবো? এই সব প্রশ্নের উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি যখন কোনো স্টক কিনি, দেখুন আমি কোনো স্টক কিনি, কত টাকার স্টক কিনি, আমার পোর্টফোলিও কত, এইসব ব্যাপার আমি কোনোদিন বলিও নি, বলবো না। আমি বলতে চাইছি, আমি একটা স্টক কেনার আগে অনেকগুলি বিষয় দেখি। তার মধ্যে বেসিক যে জিনিসগুলি দেখি, বেসিক যে বিষয়গুলি দেখি, আজকে আমি উদাহরণ দিয়ে বলবো। আজকে যে স্টকের কথা বলবো, সেই স্টকটি কিন্তু কোনো বাই, হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আপনি ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। দেখুন, তরুণবাবু, অরিন্দমবাবু অনেক স্টকের কথা বলেন। আমি আগেই বলেছিলাম যে আমি একটা কমিউনিটি চাই যেখানে বিভিন্ন রকম স্টকের কথা বলবেন। আমার মনে হয় অনেকেই আপনারা চার্ট দেখে স্টক নিচ্ছেন, অনেকেই আপনারা কোনো ইনস্টিটিউশনের বা কোনো হোল্ডিং কোম্পানি, এএমসি কোম্পানির হোল্ডিং দেখে বা কোনো ব্যক্তি, বড় ইনভেস্টরের হোল্ডিং দেখেও হয়তো আপনারা স্টক কিনছেন। কেউ কেউ বা আবার হয়তো আমার কথায়, আমার আলোচনা করা কোনো স্টককে অন্ধের মতো কিনে ফেলছেন। এগুলো আপনারা যদি করেন তাহলে কিন্তু সমস্যা। যদিও করেন তো কি দেখবেন, কিভাবে একটি স্টক দেখবেন? না, আমি অনেকভাবে দেখি। আমি কিভাবে দেখি তার মধ্যে আমার অনেক স্ট্র্যাটেজির মধ্যে একটা কথা বলি, এটা বেসিক। শুনুন, আমি একটা উদাহরণ দেবো আজ। প্রথমেই দেখবেন স্টকটির প্রোডাক্ট বা সার্ভিস কি। প্রথমেই দেখবেন, দাদা এই জিনিসটি খুবই প্রয়োজনীয়, স্টকটি কি করে, স্টকটির প্রোডাক্ট কি, স্টকটি কি বানায়, ওই কোম্পানিটি কি বানায়, মানে স্টক কোম্পানিকে স্টক বলছি, স্টকটি কি বানায় বা স্টকটি কোন সার্ভিস দেয়, কোন সার্ভিস সেল করে। আপনার যদি খুব ভালো লাগে ওই স্টকটির প্রোডাক্ট এবং স্টকটির বিজনেস মডেল, মানে স্টকটির প্রোডাক্ট কাস্টমারকে দিচ্ছে না কোনো কোম্পানিকে দিচ্ছে, তার ওই সার্ভিসে তৈরি করা বা প্রোডাক্ট তৈরি করার স্টাইল কেমন, সে তার কাস্টমার কারা কারা, এসব দেখবেন। প্রোডাক্ট দেখবেন, সার্ভিস দেখবেন, কাস্টমার দেখবেন, প্রোডাকশনের স্টাইল দেখবেন। তারপর যদি আপনার খুব ভালো লাগে, তবে আপনার ফার্স্ট সেই কোম্পানি সরি তবে আপনি কোম্পানিটি কেনার কথা ভাবতে পারেন। এটা আপনার, এটা যদি আপনার মনের মধ্যে কনফিডেন্স থাকে, তাহলে আপনি স্টকটিকে হোল্ড করতে পারবেন, প্রথম প্রায়োরিটি। এবার আমি দ্বিতীয় প্রায়োরিটি কি দেখি, এটা ছোট্ট করে হিসাব দিচ্ছি, ভালো করে বুঝুন। ধরুন 23-24 সাল, ধরুন 23 সালে যদি অসুবিধা হয় বুঝতে, আপনি খাতা পেন নিয়ে বসবেন, আপনার ভিডিওটি পজ করে ঘুরিয়ে দেখবেন, খাতা হিসেব করবেন। ধরুন 23 সালে আপনার, আচ্ছা প্রথমে আপনি কোম্পানিটি দেখলেন, কোম্পানির প্রোডাক্ট আপনার খুব ভালো ভালো লাগলো, বিজনেস মডেল ভালো লাগলো, বেশ। এবার প্রথমেই
ইয়ার অন ইয়ার সেল দেখবেন। যেমন ধরুন কোনো একটা কোম্পানি তার ধরুন 23 সালের সেলস ছিল 100, 24 সালের সেলস হয়েছে 120, ধরুন কোটিতেই 120 কোটি। তাহলে সে কত পার্সেন্ট সেল বেড়েছে? 20%। সোজা কথা, 20% সেল বেড়েছে। এবার ধরুন তার প্যাট, প্রফিট আফটার ট্যাক্স হয়েছে আপনার 30 কোটি, মানে 30, 100 কোটি সেল থেকে 200 কোটি। 23 সালে ছিল 100 কোটি সেল, 24 সালে 120 কোটি হয়েছে, মানে সেলস আপনার 20% বেড়েছে। আপনার শুদ্ধ মুনাফা, প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট হয়েছে আপনার 30 কোটি। বেশ, এবার 25 সালে আসুন, 25 মার্চ আমি ইয়ার নিয়ে দেখবো আর কি, কোয়ার্টারের কথা পরে বলছি। তো দেখবেন সেখানে দেখবেন ওই 24 সালে যে 120 কোটি সেল ছিল সেটা এখন বেড়ে 150 কোটি সেল হয়েছে। মানে কত বেড়েছে? 30 কোটি। মানে 120 কোটিতে বাড়লো 30 কোটি। না, আগে 120 কোটি ছিল 24 সালে, 25 সালে 150 কোটি হয়েছে, মানে 30 কোটি বেড়েছে। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 120 কোটিতে 30 বেড়েছে, তার মানে আপনার মোটামুটি আপনার ওই মোর দেন 25% আপনার সেলস। আগের বার সেলস বেড়েছিল 20%, এবার সেলস বাড়লো 25%। সেল বাড়ছে, ভেরি গুড, আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হলো। এবার সে দেখবেন সরি, প্যাট হয়েছে, মানে প্রফিট আফটার ট্যাক্স, গতবার ছিল 30 কোটি, এবার হয়েছে 40 কোটি। তাহলে কত প্যাট বাড়লো? আগের বার ছিল 30, এখন হলো 40, তার মানে 10 কোটি বাড়লো। গতবারের থেকে ওটার প্যাট পায় 33.5% বেশি। বেশ, ভেরি গুড। প্যাট বাড়ছে, সেলস বাড়ছে 25% আগের তুলনায়, আর প্যাট বাড়ছে 33.5%। যদি বুঝতে না পারেন আবার ভিডিওটি ঘুরিয়ে দেখবেন। আগের বার প্যাট ছিল 30 কোটি, এবার প্যাট হয়েছে 40 কোটি, মানে 30 কোটিতে 10 কোটি বেড়েছে। তখন 100 কোটিতে আপনার 33 কোটি, আমি 33 ধরলাম। প্যাট 33 কোটি, সেলস বাড়লো 25%, আর প্যাট বাড়লো 33.5%। বেশ, এবার যাবেন কোম্পানির পিপিটি, কোম্পানির কন কলে। এইটা খুব গুরুত্বপূর্ণ। কন কলে গিয়ে দেখবেন কোম্পানি কি বলতে চাইছে। আগামী 1 বছর বা আগামী 2 বছর বা আগামী 3 বছর তারা কি কনফিডেন্ট যে এই গ্রোথ রেটটিকে ধরে রাখতে পারবে? আপনি কন কল পড়লেই বুঝতে পারবেন। যদি কোনো ঘাপলা করে, ঘাপলা করে মানে ধরুন আপনার আদার্স ইনকাম বাড়িয়ে দিয়ে আপনার হয়তো প্যাট বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারলেন? ডেপ্রিসিয়েশন কমিয়ে বাড়িয়ে, অনেক কিছু করতে পারে কোম্পানি। তো যখন কনকল পড়বেন না আপনি, বা কনকল শুনবেন না, শুনে থেকে পড়া ভালো, বারবার আপনি দেখতে পাবেন। শুনলে তো আবার এই বাইন করে শুনতে হবে, বা পড়বেন, ট্রান্সক্রিপ্টে গিয়ে পড়বেন, দেখবেন কোম্পানি ওইখানে দাদা প্রচুর ধুরন্ধর ইনভেস্টাররা প্রশ্ন করে, কিন্তু ছেড়ে কথা কেউ বলবে না। হ্যাঁ, তার এক্সপ্লেনেশন ম্যানেজমেন্টকে দিতে হবে। ওইটা পড়লেই, ম্যানেজমেন্টের টোন শুনলেই বুঝতে পেরে যাবেন যে এই কোম্পানি আদৌ কি করবে, আদৌ কি এটা ধরে রাখতে পারবে, না ও উল্টো পাল্টা বলছে, পারবে না বলতে। এখান থেকে আপনি পুরো ধারণা পেয়ে যাবেন। আপনার মনে হলো, পড়ে মনে হলো যে না, কোম্পানির গ্রোথ পোটেনশিয়াল আছে, কোম্পানি কনফিডেন্ট, ম্যানেজমেন্ট কনফিডেন্ট, এই গ্রোথ ধরে রাখতে পারবে। এবার দেখুন, এবার আপনাকে বোঝার চেষ্টা করুন। এখন এই 2025 সালে কোম্পানিটির প্যাট গ্রোথ 40, কোম্পানিটির প্যাট শুদ্ধ মুনাফা 40। ধরুন কোম্পানিটির মার্কেট ক্যাপ 2000 কোটি, ছোট, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ 2000 কোটি। প্যাট, ওই প্যাট দিয়ে আপনি মার্কেট ক্যাপকে ভাগ করুন, প্যাট দিয়ে মার্কেট ক্যাপটিকে ভাগ করুন। তাহলে 2000 কোটি তার মার্কেট ক্যাপ, 40 কোটি প্যাট, তাহলে আপনার 40কে 2000কে 40 দিয়ে ভাগ করলে আপনার মোটামুটি বেরোবে 50। তাহলে দেখবেন স্ক্রিনারে ওর পি দেখাবে 50।
একটু কম বেশি দেখাতে পারে, কারণ ওরা 5 বছরকার হিস্টোরিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করে স্ক্রিনার পি বার করে, সে 2-1 পয়েন্টের কম বেশি হবে। বেশ বেশ, এবার দেখুন আপনার এবারকার প্যাট কত, 40 কোটি 2025 মার্চে, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। প্যাট মার্জিন, প্যাট কত বেড়েছে, 33%। ধরে নিচ্ছি কোম্পানির কনফিডেন্স দেখে, ম্যানেজমেন্টের কনফিডেন্স দেখে আমি ধরে নিচ্ছি যে ওই হারেই বাড়বে, মানে প্যাট 33.5 বা 33% হারেই বাড়বে। তাহলে এখন যদি 40 কোটি হয়, আসতে পারে এখানে আরও 33 কোটি, 33% বাড়বে। 33% বাড়লে আপনার হবে টোটাল আপনার হচ্ছে আপনার, যাই হোক আমি একটা হিসাব করেছিলাম, হিসাব করে নেবেন, ওই আসছে এবার এই সময় আপনার 53 কোটি হবে টোটাল প্যাট। এই যে এবারকার যে প্যাট 40 কোটি, তাকে 33% হারে বাড়বে, 33% হারে যোগ করবেন, 40-এর পরে আরো 33% যোগ করবেন, দেখবেন যোগ করলে হবে 53 কোটি। এটা প্রজেক্টেড, কোম্পানি করবে কিনা আদৌ জানি না, কিন্তু আমরা ধরে নিচ্ছি বাড়বে, তাহলে হয় 53 কোটি। এইবারে 53 কোটি যে প্রজেক্টেড পেলেন হতে পারে, সেটাকে আপনি আবার মার্কেট ক্যাপ দিয়ে ভাগ করুন, এই 2000 কোটিকে আবার 53 দিয়ে ভাগ করুন, দেখবেন লেস দেন 40-এর কম আসবে পি। এখন স্ক্রিনে দেখা যাচ্ছে 50 পি, কিন্তু যে ওর যে গ্রোথ পোটেন্সিয়াল সেই অনুযায়ী ওর পি আছে 40। তার মানে স্টকটি আমি কম, স্ক্রিনে আমাকে 50 দেখালেও স্টকটি কিন্তু আমি 40-এর কম পিতে পাচ্ছি। সুতরাং সেই কোম্পানিতে আমি ইনভেস্টমেন্টের ব্যাপারে চিন্তা ভাবনা করতেই পারি। বেশ, এবার ইপিএস দেখুন, অনেকেই প্রশ্ন করেছিলেন যে ইপিএস তো দাদা যদি কেউ যদি কোম্পানি বোনাস দেয়, স্প্লিট দেয় বা ডিলিউশন করে, তাহলে তো স্টকের সংখ্যা বেড়ে যাবে, তাহলে তো ইপিএস আপনার কমে যাবে। ধরুন এখন এই কোম্পানিটির যদি 100, যদি ধরুন প্যাট 100 টাকা হয় আর শেয়ারও আছে 100টি, তাহলে আপনার ইপিএস হচ্ছে 100/100 সমান 1 টাকা। এবার যদি স্টকটাকে ডবল করে দেয়, 200 করে দেয়, সেখানে যদি 30% বাড়ায়ও, তাও তো আপনার পি 1 টাকা হবে না, ইপিএস 1 টাকা হবে না। স্টকের সংখ্যা বাড়লে তো ইপিএস ওই যতই বাড়ান ইপিএস তো হবে না, স্প্লিট করলেও হবে না। তো ইপিএস বাড়া ঠিক আছে, ইপিএস দেখা ঠিক, কিন্তু কোম্পানি কখন ডিলিউশন করে? কোম্পানি লিকুইডিটি বাড়ানোর জন্য করে, নাহলে কিউআইপি করে আপনার ফান্ড রেজ করার জন্য। সেই কিউআইপি করছে কেন বা লিকুইডিটিকে ইনক্রিজ করছে কেন, সেটা আপনি বুঝতে পারবেন কোন কল করে। তাহলে প্রথমে আপনি কি দেখলেন? আপনি প্রথমে দেখলেন কোম্পানির প্রোডাক্ট, সার্ভিস আর কোম্পানির ম্যানেজমেন্ট, পিপিটি। আপনার খুব ভালো লাগলো বিজনেস মডেল দেখে, প্রোডাক্ট ও বিজনেস মডেল দেখে আপনার খুব ভালো লাগলো। ভালো না লাগলে আপনি কোম্পানিটি হোল্ড করতে পারবেন না। 2 নম্বর, কোম্পানির সেলস গ্রোথ আর তার সঙ্গে প্যাট গ্রোথ। বেশ, দেখলেন। এবারে প্যাট গ্রোথ অনুযায়ী আপনি ফিউচার ইপিএস করলেন। এই সবটাই ঠিক হবে যদি ম্যানেজমেন্টকে আপনার কনফিডেন্ট মনে হয় তবে। বেশ, এতগুলো শর্ত, এই প্রত্যেকটা আপনি প্রথমেই দেখবেন, আপনি একটা চেক লিস্ট করবেন। প্রোডাক্ট দারুণ, সাধারণ, মোটামুটি, ভালো নয়। এবার আপনি ওখানে টিক করবেন কোনটা আপনার মনে হচ্ছে করে দিই। সেলস গ্রোথ এত এত এত, ভালো, মাঝারি, ভালো নয়, টিক করবেন। প্যাট গ্রোথ বাড়ছে, কমছে, একই থাকছে, টিক করবেন। এরপরে আপনার যে ক্রাইটেরিয়া সেগুলোকে আপনি টিক করতে করতে যাবেন, দেখুন সব বক্স টিক করছে কিনা, ইপিএস গ্রোথ হচ্ছে কিনা, ম্যানেজমেন্ট কনফিডেন্ট কিনা, প্রত্যেকটা বিষয়ে আপনি টিক করবেন, একটা চেক লিস্ট করবেন। সেই চেক লিস্ট যদি আপনার ক্লিক করে, তবেই আপনি সেই স্টকটিকে বাই করবেন। যত কম পিতে, ভালো কোম্পানি যত কম পিতে পাবেন, অন্তত প্রজেক্টেড পি, ফিউচার পি যত কম পাবেন, তত আপনার সেই স্টকটি কেনা ভালো। বেশ,
দ্বিতীয় কথা, মনে রাখবেন, একটা বুল রান, একটা বুল মার্কেট, অনেক কোম্পানি আছে আপনি চার্ট দেখে দেখে কিনে ফেললেন, কোম্পানির কিছু আপনি চেক করলেন না, পর আপনি নিজের মতো চেকলিস্ট বানান। আমার মতো বানাতে দেখো মানে না, কিন্তু আপনি নিজের আইডিয়া করে চেকলিস্ট বানাবেন। এবার দেখলেন একটা কোম্পানি ভালো, সবই ভালো, কিন্তু কোম্পানির দাম উঠছে না, ওই 50 টাকা কম বেশিতে একইভাবে সে ঘোরাফেরা করছে আর কি, 6 মাস, 8 মাস, 10 মাস। কোম্পানিটি খারাপ, কোম্পানিটি যদি ম্যানেজমেন্ট ভালো থাকে, সব বিজনেস সাইকেল ভালো থাকে, সব ভালো থাকে, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভয় পাওয়ার। কিন্তু যখনই ম্যানেজমেন্ট ভুলভাল বলবে, যখনই ম্যানেজমেন্ট তার কথা অনুযায়ী কাজ করতে পারবে না, স্টক থেকে বেরিয়ে যান দাদা, লস বুক করে বেরিয়ে যান। ম্যানেজমেন্টের কথা শুনুন। এবার কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, সবসময় কোয়ার্টারলি রেজাল্ট যে ওকে 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 হবে, প্রত্যেকটা কোয়ার্টার যে আগের কোয়ার্টার থেকে ভালো করবে, তার কোনো মানে নাই। একটা কোম্পানি এক্সপেনশন করছে, একটা নতুন ফ্যাক্টরি লাগাচ্ছে, তো তার তো খরচা হবে, তার বোরোইং বাড়বে, তার কিউআইপি হবে, তার তো প্রোডাকশন শুরুই হয়নি, তো প্রচুর খরচা সে এক্সপেনশনে করে দিয়েছে। কোম্পানি বলছে আমরা কনফিডেন্ট, আমরা 2টো কোয়ার্টার পর থেকে বাড়াবো, তো সেই কোয়ার্টার তো দাদা সেলস কমবে, প্রফিট মার্জিন কমবে, ইপিএস কমবে। তো একটা দুটো কোয়ার্টার খারাপ হতেই পারে, কিন্তু এই যে বললাম, যদি আপনি ওই কোম্পানির প্রোডাক্ট আর সার্ভিস সম্বন্ধে যদি দারুণ শিওর হন, তাহলে আপনার কোনো ভয় লাগবে না। একটা আমার কিছু কিছু কোম্পানির 10%, 20% কমে গেল মানে ভয়ে মরে গেলাম, তা কিন্তু নয়। এবার অনেকেই প্রচুর স্টক কিনে ফেলছেন, জানি না আমাদের ক্যাপাসিটি কতটা। ধরুন কথা দিলে বলছি, আমি 100 টাকা কোনো, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, 100 টাকা কোনো স্টক কিনবো, আমার মনে হলো এই স্টকটি ভালো, সব ভালো, সব বক্স টিক করছে, টিক করছে, তো আমি 100 টাকা স্টক দাদা কিনবো না, আমি 20 টাকা স্টক কিনবো, পুরো স্টক কিনবোই না। তারপর যখন দেখবো, ওখান আবার দেখবো কোম্পানি কি করছে, 2-4 মাস দেখবো, একটা কোয়ার্টার দেখবো, যে কোয়ার্টার আরো ভালো হয়, কনফিডেন্ট পাই, তখন আমি আবার 40% বাড়াবো, মানে আরো 40 টাকা কিনবো। যত হায়ার হাই বানাতে বানাতে যাবে, বা হায়ার লো বানাতে বানাতে, প্রত্যেক লোতে এটাকে ডিপে ইনভেস্টমেন্ট বলে, এটাকে বলে ডিপে ইনভেস্টমেন্ট। আবার নামে আমি আবার কিনবো, যদি কোম্পানি সম্বন্ধে আমি কনফিডেন্ট থাকি, তো ওই যে হায়ার হাই বানাবে, হায়ার লো বানাবে, ওই লোতে কিনবো। আমি কি সবসময় লো পাবো না, কম বেশি আমার গড় হবে, আমার গড়টা হাই হোক, লোতে নয়। আপনি চার্ট দেখলে মনে হবে যে 50 টাকা স্টক 500 টাকায় গেছে, যদি 50 টাকায় কিনতাম তোমার 10 গুণ হতো। মুশকিল দাদা, মুশকিল। আপনি আপনি সব স্টক কিনে ফেলেছেন, তখন যদি আপনার 30% ডাউন হয়ে যায় না, তখন কিন্তু আপনার যতই কোম্পানি ভালো হোক, আপনার নাট হোল্ড করা মুশকিল হয়ে যাবে। তো আমি একসঙ্গে কোনো স্টক কিনি না, আমি কোম্পানির পারফরমেন্স দেখে আমি অ্যাড করতে করতে যাই। যতক্ষণ কোম্পানি খারাপ কিছু না বলবে, ম্যানেজমেন্ট বা সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ বা প্যাট গ্রোথ বা ইপিএস গ্রোথে আমি খারাপ কিছু না দেখবো, কোম্পানির ম্যানেজমেন্টে কোনো নেগেটিভ না পাবো, তাহলে আমি সেই স্টক থেকে কোনো মতেই বেরোবো না। সবসময় গ্রোথ দেখলেও হয় না, ম্যানেজমেন্ট দেখতে হয়, কন্ডিশনস দেখতে হয়, এগুলো এক্সপিরিয়েন্স থেকে দাদা আসবে। যত থাকবেন মার্কেটে, তত বেশি এক্সপিরিয়েন্স পাবেন। তাই আমি বলছি, চোখ মুখ বুঝে প্রথমেই সব টাকা ইনভেস্ট করবেন না। মানছি আপনার স্টকটি খুব ভালো লেগেছে, দেখা যাবে ও সাঁই সাঁই করে বাড়তে বাড়তে যাচ্ছে, আপনাকে কোনো ডিপ দিচ্ছে না, না দেখ, আপনি পরের কোয়ার্টার দেখলেন, আপনি হাই কিনুন, ডিপ দরকার নেই, কিনুন না, ভয় পাবেন না। কোম্পানির ম্যানেজমেন্ট প্রোডাক্ট সেলস গ্রোথ যদি ভালো থাকে, কিসের ভয়? কিছু ভয় নাই, তো আপনি কিনুন, ডিপ দরকার নেই, কিনুন। তো এই আজকে আমি একটি কোম্পানি সম্বন্ধে বলছি, মনে রাখবেন, একটা বুল রান, ভালো কোম্পানি যদি আপনার পোর্টফোলিওতে থাকে, একটা বুল রান আপনাকে আপনার মাথা খারাপ করে ছেড়ে দেবে, আপনার জীবন পাল্টে দেবে।
উদাহরণ দিয়ে একটা ধরুন, ধরুন আপনি 4টি স্টক, সাপোজ বলছি 4টি স্টক কিনেছেন, 4টি স্টক কিনেছেন, 1 লাখ 1 লাখ 1 লাখ, উদাহরণ দিয়ে বলছি, 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ করে আপনি ইনভেস্ট করেছেন। ভালো বোঝার চেষ্টা করবেন। স্টক কিন্তু ভালো, আপনার প্রত্যেকটা বক্স টিক করেছে। আপনার একটি স্টক ছুটলো, বুল রান দেখবেন, আপনি চার্ট দেখবেন, বুল রান যখন শুরু হয় ও 8%, 8 টাইমস 10 টাইমস ইজিলি করে দেয়, কিন্তু স্টক ভালো হতে হবে। খারাপ স্টক দাদা কোনোদিন ভালো ছোটে না, ওই টানে টানে ছোটে, 2 গুণ 3 গুণ করে, 10 গুণ 20 গুণ করে না। যে কোম্পানির ভালো স্টক, ভালো স্টক কীভাবে খুঁজবেন সে নিয়ে আমি একটা ভিডিও হয়তো পরে করে দেবো। তো একটা স্টক যদি আপনার 10 টাইমস হয় তাহলে 1 লাখ 10 লাখ হয় দাদা। আর 3টে স্টক যদি আপনার 0 হয় দাদা 3 লাখ যাবে। আপনি লাগিয়েছিলেন 4 লাখ, হলো আপনার 10 লাখ। 2 বছরে 3 বছরে হয়ে যাবে আপনার বুল মার্কেটে, কল্পনা করতে পারেন না। স্টকটির উপর আপনার কনফিডেন্স থাকতে হবে। একসঙ্গে সব টাকা কোনো স্টকে লাগাবেন না, কোম্পানিকে ট্র্যাক করুন, কখন বেরোতে হবে স্টকটি আপনাকে বলে দেবে। একটা স্টকের উদাহরণ দিই, ভেল বলে হাতি স্টক, 90,000 কোটি 1 লাখ কোটির মার্কেট ক্যাপ ভেল। এই স্টক আমি আবার বলছি, আমার ভিডিও দেখে কিন্তু স্টক কিনবেন না। আমি উদাহরণ, আমি এতক্ষণ যা বললাম তার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমি দেখবেন প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশনস, ইলেকট্রিসিটি, ট্রান্সমিশনস, ইলেকট্রিক ইকুইপমেন্ট, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, ডিফেন্স সেক্টর, এই কোনো সেক্টরকে আপনি ভেল ছাড়া ভাবতে পারেন না। এই সবগুলি সেক্টরে কাজ করে এই এই ভেল কোম্পানিটি। জায়ান্ট কোম্পানি, সরকারি কোম্পানি, জায়ান্ট কোম্পানি। হ্যাঁ, সরকারি কোম্পানি ছুটবে না, প্রচুর ডিভিডেন্ড দেয়, মানছি। এবার দেখবেন 2023-24-এ প্রচুর রান করেছে, টানে টানে, কারণ ও ও প্রোডাক্ট দিয়ে বেরিয়ে গেছে, প্রোডাক্ট। এবার দেখবেন একটু স্ট্যাটিস্টিকটা দেখবেন, 22 সালে সেলস ছিল 21,211 কোটি, 23 সালে সেলস ছিল 23,365 কোটি। প্যাট গ্রোথ তথই বছর, অনেকে 23 সালে তো মাইনাসে ছিল, 22 সালে সম্ভবত, 22 সালে, 24 সালে 23,893 কোটি। দেখুন 23 থেকে 24, এই 23,000-এর মধ্যে ঘরেই আছে। 25 সালের মার্চ এসে দেখবেন ওটা লাফিয়ে 28,339 কোটি। তার মানে আপনি কি বলছেন দাদা, সেলস গ্রোথ হচ্ছে। যার সেলস গ্রোথ ছিল এত কম, 21 কোটি থেকে 23 কোটি, 23 কোটি থেকে 23 কোটি, কন্টিনিউ করে যাচ্ছে 23-24-এ, সেখান থেকে 23 কোটি থেকে 23,800 থেকে আপনার 28,339, প্রায় 16-17% সেলস গ্রোথ। এবার প্যাটে যাবেন, 24 থেকে 25-এর প্যাটে আসবেন, দেখবেন প্যাট গ্রোথ প্রায় 90%, মারাত্মক ব্যাপার। আগের বছর তুলনা করলে প্যাট গ্রোথ 90%। এবার দেখবেন, এবার আপনি ফাইন্যান্সিয়ালে যান, দেখবেন অন্যরকম গল্প। রিজার্ভস অন্য বছর যা হয় তার থেকে রিজার্ভস অনেক কমে গেছে। অন্য বছর যা বড়োইংস থাকে তার থেকে বড়োইংস বেড়ে গেছে। ক্যাশ কনভার্সন সাইকেলে যাবেন, দেখবেন বেড়ে গেছে। তাহলে কি হল? তাহলে নেগেটিভ ব্যাপার? আমার কাছে কিন্তু নেগেটিভ নয়। আপনি স্ক্রিনারে যাবেন, স্ক্রিনারে গিয়ে দেখবেন এর প্রায় 160-70 দেখাচ্ছে পি স্ক্রিনারে। এবার আপনি 90% প্যাট গ্রোথ, ও আপনার প্যাটের সঙ্গে 90% অ্যাড করুন, প্রজেক্টেড প্যাট যেটা আগে বললাম, দেখবেন আপনার ফরওয়ার্ড পি হয়ে যাবে 90-এর কাছাকাছি, 90-এর কাছাকাছি। তাহলে দাদা এখন মার্কেট ওকে হিস্টোরিক্যাল ডেটা অনুযায়ী 160-70 পি দিচ্ছে, আর আপনি মোটামুটি 90-এর পিতে পাচ্ছেন। তাহলে যদি 160-70 হয়ে যায়, তাও আপনার 80% 90% ইনক্রিমেন্ট হবে। তাহলে যে স্টকটি এতদিন গ্রোথ না করেও পেয়েছে,
তার মানে তার বরোয়িংস বাড়ছে, তার রিজার্ভ কমছে, মানে কি? সে মানে কিন্তু রিসার্চের উপরে খরচা করছে, এক্সপেনশনের উপর খরচা করছে। ডিপিটি দেখে বুঝতে পারবেন। তাহলে আমি কিন্তু এই স্টকটিকে রাখছি, আমার বক্স টিক করছে। সার্ভিস বা গুডস দুর্ধর্ষ, সেলস গ্রোথ হচ্ছে, প্যাট গ্রোথ সুন্দর, ফরওয়ার্ড পি ফেভারেবল, যদিও 90 পিটা খুব মারাত্মক বেশি, তবুও এত ভালো সেক্টরে 90 পি আমি দেবো। যদি সেলস গ্রোথটা আরও ভালো হতো, প্যাট গ্রোথ যেমন 90%, সেলস গ্রোথটা যদি 40-50% হতো, তো মানে সোনায় সোহাগা হতো। সরকারি কোম্পানি তো প্রচুর ডিভিডেন্ড দেয়, এতটা আশা করা বোধহয় সমীচীন নয়। আমি মোটেও বলছি কিন্তু এটা কোনো বাই বা হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। তো আমি কোম্পানিকে কীভাবে দেখি একটু উদাহরণ দিলাম। আশা করি বোঝাতে পেরেছি। তরুণবাবু অরিন্দমবাবুদের উত্তর আশা করি আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি বুঝতে না পারেন, ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেল, যদি বুঝতে না পারেন আবার রিওয়াইন্ড করে দেখবেন, পজ করে দেখবেন, একটু হিসাব করবেন। বেশি রিস্ক নিতে যাবেন না, রিস্ক কোম্পানি দেখে নিন, ধীরে ধীরে নিন। আবার বলছি, একটি বুল রান আপনার জীবন কিন্তু পাল্টে দিতে পারে। নমস্কার।